ড্রামা শুরু হয় কিমকে দেখিয়ে যে কাজ শেষ করে বাস নিয়ে বাড়ি ফেরার পথে এক গুন্ডা ইচ্ছে করে তার গায়ে সিগারেটের আগুন ছুড়ে মারে। এক মুহূর্ত কিম লোকটির দিকে তাকিয়ে কিছু না বলেই ওখান থেকে চলে আসতে শুরু করে। বাড়ির সামনে লন্ড্রি দোকানি মিস্টার লিম এসব দেখে ফেলে। গুন্ডাটি আবারও গাড়ি নিয়ে এসে তার গায়ে ধাক্কা লাগিয়ে দেয়। পরে আবার কিমকে ডেকে এনে তার গাড়িতে ধাক্কা লাগানোর জন্য হাঁটু গেড়ে বসে তাকে মাফ চাইতে বলে। কিম তাদের কথা মতো চুপচাপ তাদের কাছে ক্ষমা চাইলেও লাস্ট পর্যন্ত তাকে আবারও এক ঘুষি মারে। এসব কিছু সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়। তখন চশমা হাতে নিয়ে ওখান থেকে কিম চলে আসে। সকালে অ্যালার্মের শব্দে কিমের ঘুম ভাঙে। সকালে উঠে তার মেয়ে মিনজি ও নিজের জন্য খাবার রেডি করে। মেয়েকে ডাকতে গেলে দেখে মেয়ে দরজায় নোটিশ লাগিয়ে রেখেছে, অনুমতি ছাড়া ঢুকলে তাকে ছাঁটাই করা হবে। তবুও তিনি মেয়েকে ডেকে তোলে। দেখা যায় কিম মিনজির জন্য স্কুল নোটিশের জরুরি একটা ফর্ম পূরণ করছিলেন। ফর্মে তার মা, ভাই, বোন কেউই নেই। মিনজির একজন ঘনিষ্ঠ বন্ধুর নাম ও ফোন নাম্বার লাগবে। তখন মিনজি বলে তার বন্ধুর নাম কাংহেরি। এরপর বাবার কাছ থেকে ফর্ম নিয়ে সে স্কুলে চলে আসে। আসার পথে সেই লন্ড্রি দোকানি লিম মিনজিকে তার বাবার ব্যাপারে গত রাতের কথা জিজ্ঞাসা করলে সে কোনো কিছুই বুঝতে পারে না। পরে আবার বলে, তোমার ইউনিফর্ম এমন কেন, দাও ইস্ত্রি করে দেই। মিনজি কোনো কথায় কান না দিয়ে বাসে উঠে পড়ে। লিনের সাথে আবার কিমেরও দেখা হয়। লিম বলে সে গত রাতে সবকিছুই দেখেছে, কিন্তু সে ভয়েই তাকে বাঁচাতে আসেনি, এর জন্য দুঃখিত। লিম কিমের পোশাকটাও ইস্ত্রি করে দিতে জোর করে। কিমও তাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। তখন লিম বলে, ধুর, বাপ বেটি একদম একরকম। বাসে মিনজি দেখে বাসে তার ক্রাশ নামহুনো ছিল। হঠাৎ করে বাসের সামনে একটি ছেলে চলে আসায় বাসটি হঠাৎ করে ব্রেক করে। এতে মিনজি নামহুনের উপর পড়ে যায়। বাসে মিনজির সাথে নামহুনের চোখে চোখ পড়ায় মিনজি লজ্জা পায়। মিনজির বাবা কিম ব্যাংকে চাকরি করেন। তিনি অফিসের হিসাব খাতা চেক করতে গিয়ে দেখে কাং হাকসু নামে তার এক সহকর্মী কোম্পানির ডিনারের খরচের নাম করে নিচে টাকা তুলে খরচ করে ফেলেন। কিম তার কাছে যায়। এসব কিছু ঠিকঠাক করতে বললে তিনি বলেন, মনে করুন কোম্পানির খাবারের পেছনেই এই টাকা খরচ করা হয়েছে, আর হিসাবের খাতাতেও এটাই দেখাবেন। এরপর কিম টেবিলে বসে তার মেয়ের জন্মদিনের জন্য একটা উপহার খুঁজছিলেন। হঠাৎ করে কিমের এক কলিগ জুংসাং আসে। জুংসাং দেখে সে এমন একটা জিনিস খুঁজছে যেটা আত্মরক্ষার কাজে লাগবে। সং মজা করে বলে, আপনি আত্মরক্ষার জিনিস দিয়ে কি করবেন? আপনি কি হাকসুর উপর এগুলো ব্যবহার করবেন? তখন কিম বলে সামনে তার মেয়ের জন্মদিন, আর মেয়ের সেফটির জন্যই সে এরকম একটা গিফট খুঁজছে। সং বলে আত্মরক্ষার জিনিসের চেয়ে অন্য কিছু দিলে তার মেয়ে আরো বেশি খুশি হবে। অফিস শেষ হলে তার মেয়ে গিফট কেনার জন্য সে তাকে হেল্প করতে পারে। অন্যদিকে মিনজি ক্লাসে বসে থাকার সময় তার বন্ধু কাং হেরিয়ং আসে। কাং হে মিনজির কাছে তার জিমের পোশাকগুলো ধার যায়। মিনজির ক্লাসমেট জু হেরির দুই বন্ধু মিনজির কাছে এসে নাক সিটকিয়ে বলে, তোমার কাপড়গুলো অন্তত ধুয়ে নিও। এসব বলে তাকে ইনসাল্ট করে আর তার জিনিসপত্রগুলো নিচে ফেলে দেয়। মিনজিকে দেখিয়ে দেখিয়ে ওরা দুজন জু হেরির প্রশংসা করে। মিনজি এসব কিছু দেখেও হেরিকে কোনো কিছুই বলে না। তখন নামহুন ওই জায়গায় এসে হ্যারিকে ডেকে নিয়ে যায়। মিনজি ওয়াশরুমে গেলে ওখানেও হ্যারির বন্ধুরা ওকে বুলিং করতে থাকে। ওরা বলে, তুমি তো পুরো ফ্রেশ রুমটাই দুর্গন্ধ করে ফেলেছো। মিনজি বলে, তোমাদের গায়ের সিগারেটের গন্ধ আরো বেশি খারাপ। ওরা মিনজিকে মারতে চায়। জু হ্যারি এসে বলে, তোমরা অসহায় মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করো। মিনজি জিজ্ঞাসা করে, আমি অসহায় কেন? হ্যারি ইনসাল্ট করে বলে, তোমার দিকে তাকালেই বোঝা যায় তোমার গায়ে গন্ধ। এদিকে কিম তার কলিগ সাং এর সাথে মেয়ের জন্য গিফট কিনতে শপিং মলে যায়। ওখানে এত বেশি ভিড় ছিল যে জুসাং ফোনে একটি টি শার্টের প্রি অর্ডার করেন। সং বলে, প্রি অর্ডারের ডিএম এর স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিয়েছি। পার্সেল নেওয়ার সময় এই স্ক্রিনশটটা দেখালে তারা আপনাকে জিনিস দিয়ে দেবে। আপনি লাইনে দাঁড়ান, ততক্ষণে আমি আমার নিচের কিছু জিনিস কিনে নিয়ে আসি। কিম নিজের ফোন বের করে দেখে এই বাটন ফোনে আবার ছবি তোলা যায় নাকি। কিমের সিরিয়াল এলে তার কাছে প্রি অর্ডার ডিএম এর ছবি দেখতে চায়। সে তো নিজের ফোনে 5 লাখ টাকার টি শার্ট এর মেসেজ দেখে বেকুপের মতো দাঁড়িয়ে থাকে। এরপর সং এসে ডিএম এর ছবি দেখিয়ে দেয়। কিম এত দামের কাপড় দেখে সেটা ফেরত দিতে চায়। সাং কিমকে বুঝিয়ে সুঝিয়ে বললে সে আর না করে না। বাড়ি ফিরে কিম দেখে মিনজি তার কাপড়গুলো আলাদা করে সরিয়ে নিচ্ছে। মিনজি তার বাবাকে বলে, এখন থেকে আমার কাপড়ের সাথে তোমার কাপড় একসাথে ধুবে না, তাতে আমার কাপড়ে বুড়ো মানুষের গন্ধ লাগে। কিম মনে দুঃখ পেলেও মেয়েকে কোনো কিছুই বলে না। রাতে মিনজি ফোন স্ক্রল করতে করতে নামহুনের একটা ছবিতে ভুল করে লাভ রিয়েক্ট দিয়ে ফেলে। যদিও পরে রিয়েক্টটা সরিয়ে নিতে চায়, কিন্তু সে পারে না। মিনজি বুঝতে পারে তার কথায় বাবা কষ্ট পেয়েছে। মিনজি দেখে তার বাবা সোফায় শুয়ে ঘুমিয়ে গিয়েছে। সে তাকে রুমে গিয়ে ঘুমাতে বলে কিম বলে, হ্যাঁ, আমার কিছু কাজ শেষ করে ঘুমাতে যাব। মিনজি জোর করে বলে, সব কাজ সকালে করবা, এখন ঘুমাও।
মিনজি বাবাকে খুশি করতে সকালে সব বাসনপত্র ধুয়ে রাখে। এরপর নামহুনকে আমরা দেখি সে ভলিবল খেলা নিয়ে ব্যস্ত আছে। এদিকে মিনজি স্কুলে এসে লকার খুলে তার জিমে যাওয়ার ড্রেসগুলো খুঁজে পায় না। এটা নিয়ে আবার জু হ্যারির বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। মিনজি হ্যারিয়ং এর কাছে এসে জিজ্ঞাসা করে পরের পিরিয়ডে তার পিই ক্লাস, আমার জিমের পোশাক কোথায়? হেরিং বলে আমি তো তোমার ডেস্কেই রেখে গিয়েছিলাম। হঠাৎ মিনজি ডাস্টবিন চেক করে দেখে ড্রেসটা জু হ্যারি ইচ্ছা করেই ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছে। ওই সময় নোংরা পোশাকটা পরেই জিমে যাওয়ার সময় নামহুন তার জ্যাকেটটা মিনজিকে ইউজ করতে দেয়। নামহুন বলে আমি তো এখন ভলিবল খেলছি, তাই তুমি এখন এটা ইউজ করো। জিমে এলে জু হ্যারি দেখে মিনজি নামহুনের জ্যাকেট পরে আছে। পরের দৃশ্যে হানসু নামের এক লোককে দেখানো হয়, যেখানে একাডেমিতে বাচ্চাদেরকে তিনি তায়েকওয়ান্দো করাচ্ছে। আবার রাস্তায় পার্ক জিনচোল নামের এক লোক, যিনি বাচ্চাদেরকে রাস্তা পার করে দিচ্ছেন, সাথে বুড়ো মানুষদের সাহায্য করে দিচ্ছেন। তিনি লোকজনদেরকে সাহায্য করে অনেক আনন্দ পায়। জিনচোলকে দেখা যায় গোপনে তিনি একটি ঘরের ভেতরে ঢুকে সমস্ত দরজা জানালাগুলো আটকে দেয়। সে কোনো একটা গেমের ভেতরে ঢুকে যায়। হানসু আবার ওই একই রুমে এসে দরজায় নক করে। দরজা খোলা না পেয়ে হানসু লাথি মেরে দরজার নকটাই ভেঙে ফেলে। জুনচোল বলে একজন তাইকোয়ান্দো মাস্টারের আরো ভদ্র হওয়া উচিত। কোনো একটা কারণে তারা বছরে একবার আজকের এই দিনে দেখা করে। তারা রেস্টুরেন্টে খেতে বসে। তাদের সাথে কিমকেও আসতে দেখা যায়। হানসু বলে বছরে একবার না হয়ে আমরা কি আরো কয়েকবার দেখা করতে পারি না? ওই সময় রেস্টুরেন্টে আবার সেই গুন্ডাটা আসে, যে কিনা ড্রামার প্রথমেই কিমকে সিগারেটের আগুন ছুড়ে মেরেছিল। রেস্টুরেন্টে এসে সে অন্য একটি লোককে উত্ত্যক্ত করে। জিনচোল এসব দেখে কিছু বলতে চাইলেও বাকি দুজন তাকে এসবের মধ্যে জড়াতে বারণ করে। তারা চলে যেতে চাইলে গুন্ডাটি জিনচোলের উপরে পানি ছুড়ে মারে। এরপর জিন গুন্ডাটিকে ইচ্ছামতো মারধর করে। হানসু বলে কিম, ওকে কি থামানো উচিত না? পেছন দিকে ঘুরে দেখে কিম নেই। আশেপাশে লোকদের বলে চশমা পরা লম্বা একজন লোকে দেখেছো? কালো স্যুট পরা। কিম তো আগেই চলে গিয়েছে। পরে পুলিশ এসে ব্যাপারটা কন্ট্রোল করে। যাই হোক, পরদিন কিম নামহুনের সেই জ্যাকেটটা দেখে ফেলে। কিম ভাবে এটা হয়তো তার বয়ফ্রেন্ড হবে। স্কুলে এসে মিনজি নামহুনকে তার জ্যাকেটটা দেওয়ার জন্য খুঁজতে থাকে। পরে নামহুন তার সাথে দেখা করতে এলে সেই জ্যাকেটটা নামহুনকে দিয়ে দেয়। তখন নামহুন বলে তুমি কি আমার ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছিলে? মিনজি জানায় সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। লজ্জায় সে মিথ্যা কথা বলে। পরে নামহুন মিনজিকে চেক করতে একটা মেসেজ পাঠায়। তখন মিনজি নামহুনের কাছে ধরা পড়ে যায়। পেছন থেকে আবার হ্যারি তাদের দুজনকে একসাথে গল্প করতে দেখে নেয়। এটা দেখে হ্যারি মিনজিকে ধরে নিয়ে এসে তাকে মারতে থাকে। তবুও মিনজি চুপচাপ করে তাদের মার খায়। মিন বলে সে শুধু নামহুনকে জ্যাকেটটাই ফিরিয়ে দিতে গিয়েছিল। হ্যারি তার কোনো কথাই শোনে না। হ্যারি মিনজির গায়ের গন্ধ শুঁকে বলে এটা মাহারা সন্তানের গন্ধ। এটা শুনে মিনজি অনেক রেগে যায়। রাগে সে তার গায়ে হাত তোলে। তার বাবাকে স্কুলে ডেকে পাঠানো হয়। হ্যারি ক্ষমতাশালী এক চেয়ারম্যান বাবার মেয়ে। তার গায়ে মিনজি হাত তুলেছে, এতে তার বাবার চাকরিও চলে যেতে পারে। মিনজি সবাইকে বলে হ্যারি ও তার বন্ধুরা অনেকদিন ধরে তাকে উত্ত্যক্ত করছে। কিন্তু কিম স্কুলে এসে মিনজির কোনো কথায় কান না দিয়ে সরাসরি তাদের কাছে হাঁটু গেড়ে বসে মাফ চায়। সে বলে তার মেয়ের প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত ছিল। সে বিষয়টি খেয়াল রাখবে যাতে তার মেয়ে আর কখনো এরকম কাজ না করে। চলে যাওয়ার সময় কিম তার মেয়েকে স্কুল পরিবর্তন করার কথা বলে। মিনজি বলে আপনি কেন সবার সামনে হাঁটু গেড়ে বসে মাফ চাইলেন? অন্যায় করেছে ওরা, আপনার আমাকে বিশ্বাস করা উচিত ছিল। মিনজির বাবা সবার সামনে মাফ চাওয়ার কারণে মিনজি বাবার উপরে রাগ করে তার বন্ধুর বাসায় আজ রাতটা ঘুমাতে চায়। কিম জানে তার মেয়ে নিরপরাধ, তবুও সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। মিনজি চলে যাওয়ার সময় তার বাবা বলে আগামীকাল তোমার জন্মদিন, তাই আজকে তুমি বাড়িতেই থাকো। মিনজি জানায় সে তার জন্মদিনকে ঘৃণা করে, কারণ এই দিনে তার মা মারা গিয়েছিলেন। আর কিম যেন তাকে ফোন না করে, তা না হলে সে কিমের সাথে আর থাকবে না। এটা বলে সে চলে যায়। বাড়িতে ফিরে কিম মিনজির জন্য অপেক্ষা করে। এখানে অতীতের সিনে মিনজির মাকে দেখানো হয়, যখন তারা অনেক বেশি খুশি ছিল। এরপর মিনজি রাস্তায় হাঁটতে যাওয়ার সময় তার ফোনে নামহুনের কাছ থেকে একটা মেসেজ আসে। নামহুন বলে স্কুলের পিছন দিকে সে তার সাথে দেখা করতে চায়। এদিকে বাবা তার জন্য চিন্তা করছিলেন। ফোন করতে নিষেধ করলেও সে তাকে ফোন করে, কিন্তু মিনজি তখন আর ফোন ধরার অবস্থায় ছিল না। কেক নিয়ে বাবা সারা রাত বসে অপেক্ষা করে, কিন্তু মিনজি ফোন করে না। সকালে কিম মিনজির বন্ধুকে কল করে। সে বলে রাতে মিনজি তার কাছে আসেনি। বাবা মিনজিকে খুঁজতে তার স্কুলে আসে। সে কোথাও মেয়েকে খুঁজে পায় না। নামহুনের কাছে গিয়ে কিম জিজ্ঞাসা করে মিনজি কোথায়। নামহুন জানায় সে শুধু গুন্ডাগুলোর মুখে স্কুলের পিছন দিকে যাওয়ার কথা শুনেছে। ওরা আমার ফোন জোর করে কেড়ে নিয়েছিল।
আমি মিনজিকে মেসেজ পাঠাইনি। কিম স্কুলের পিছন দিকে গিয়ে দেখে রাস্তায় রক্তের দাগ লেগে আছে। দাগ ধরে সামনে এগোতেই কিম দেখে এখানে একটি হেয়ার ব্যান্ড পড়ে আছে। কিমের মনে পড়ে এটা সে জু হ্যারির মাথায় লাগাতে দেখেছে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। ওই রাস্তা দিয়ে তখন জু হ্যারি এবং গুন্ডা মিনহো ওইখানে আসে। তারা বলে আমাদের এমন ভান করতে হবে যেন আমরা কিছুই জানি না। পেছন থেকে মিনজির বাবা এসে পড়ে আর সে বলে আমি মিনজির বাবা। ওরা বলে মিনজি কোথায় আমরা জানি না, এটা বলে চলে যেতে থাকে। তখন কিম বলে আমি তো বলিনি যে আমি ওকে খুঁজছি। তখন জু হ্যারির হেয়ার ব্যান্ড দেখিয়ে বলে এটা তোমার তাই না? গুন্ডাটি কিমকে মারতে আসলেও তার গায়ে লাগে না। কিম বারবার জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। গুন্ডাটি এসে তার গায়ের জামা ছিঁড়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোডনেম ৬৬, একজন উত্তর কোরিয়ান অপারেটিভ যে পালিয়ে এসে দক্ষিণ কোরিয়ায় গোয়েন্দা সংস্থায় যোগ দেয়, যে ৫ বার ডাবল এজেন্ট হিসেবে কাজ করে এবং উত্তর কোরিয়ায় ১৭টি অনুপ্রবেশ মিশনের কৃতিত্ব রয়েছে তার। এমনকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে হত্যার অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন সে, যার ফলে চীন ও রাশিয়া তাকে খুঁজতে বিশেষ দল নিয়োগ করে। এরপর সেই গুন্ডাটিকে বেধড়ক মারার পর সে আবারও জিজ্ঞাসা করে মিনজি কোথায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অতীতে ২০০৮ সালে কিম তার বসের সাথে কথা বলছে। সে বলছে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক সৈন্য উত্তর কোরিয়ায় গিয়েছিল, কিন্তু তাদের জাপান, সিঙ্গাপুর ও হংকংয়ে মেরে ফেলা হয়। এটা ওখানকার ডেপুটি ডিরেক্টর জিয়ংসনের বুদ্ধি, যিনি ওখানকার জেনারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করে। বস জানায় তোমাকে তাকে মেরে ফেলতে হবে, ওকে বুঝিয়ে দাও আমাদের সঙ্গে লাগার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিম জং এর পিছু নিতে নিতে ওই টানেলের ভেতর চলে আসে। কিম সবাইকে শুট করে মেরে ফেলে। এরপর জংকে নিয়ে ওখান থেকে গাড়ি করে চলে আসে। তখনই সামনে উত্তর কোরিয়ার অন্য সব বাহিনীগুলো চলে আসে। কিম বলে এখানে তুমি আর আমি দুজনেই মরবো। তখন কিম জংকে নিয়ে গাড়ি সমেত পানির মধ্যে ফেলে দেয়। পরে মিডিয়ায় দেখানো হয় কিম এবং জং এভাবেই মারা যায়। কিমের বসও নিউজটা দেখে, কিন্তু কিমের মৃত্যু নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। পরের দৃশ্যে দেখা যায় কিম মরেনি। সে হাসপাতালে আসে কারণ তার স্ত্রী প্রেগনেন্ট এবং তার ডেলিভারি হবে। কিছুক্ষণ পর কিমের একটা বাচ্চা মেয়ে হয়। ডক্টর জানায় তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, হয়তো তাকে বাঁচানো আর সম্ভব নাও হতে পারে। কিমের বাচ্চাকে কোলে নিয়ে সে ভেঙে পড়ে। তখন কিমের স্ত্রী তাকে বলে তোমার জীবন থেকে অতীতকে মুছে ফেলে মিনজির বাবা হয়ে বেঁচে থাকো, আমার অবর্তমানে তোমাকেই মিনজিকে বড় করতে হবে। এসব বলার পর সে মারা যায়। দৃশ্য ঘুরিয়ে দেখায় কিম জংকে মেরে ফেলার আগে কিম তার বসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিম বলে আপনি বলেছিলেন এই কাজ শেষ করার পর আমাকে মুক্তি দিয়ে দেবেন। গত ২ বারও একই কথা বলেছেন, কিন্তু কোনো কথা রাখেননি। আপনি যদি আপনার কথা না রাখেন তবে আমি ইউনিটের সবাইকে মেরে ফেলবো। তখন বস তার কথা মেনে নেয়। এরপর দেখা যায় কিম বাড়িতে মিনজির খেয়াল রাখে। মিনজি প্রথম বাবা বলে ডাকে। এভাবেই মিনজি আস্তে আস্তে বড় হয়ে ওঠে। এভাবে তার সময় পার হচ্ছিল। বর্তমানে ফিরে দেখা যায় নামহুন স্কুল থেকে চলে আসার সময় মিনহো ও তার গুন্ডার দল নামহুনকে ধরে এনে মারধর করে তার কাছ থেকে ফোন নিয়ে নেয়। নামহুনের নাম করে মিনজিকে মেসেজ পাঠিয়ে তার সাথে দেখা করতে আসতে বলে। কথা মতো মিনজি ওখানে আসে। জু হ্যারি ও তার বান্ধবীরা ওখানে এসে বলে নামহুন আসবে না, তাই নামহুনের জায়গায় আমরা এসেছি। মিনজি জু হ্যারিকে বলে বাবা আমার ট্রান্সফার করিয়ে দিয়েছে, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? আমাকে এখান থেকে যেতে দাও। জু হ্যারি তাকে জোর করে। মিনজিকে হাঁটু গেড়ে বসে তাকে মাপ চাইতে বলে। মিনজি বলে দুঃখিত, আমি আমার বাবার মতো নই। এটা শুনে হ্যারি মিনজিকে মারতে শুরু করে। জু হ্যারি বলে তোমার সাহস থাকে তো তুমি আমাকে মেরে হারিয়ে দেখাও। বারবার বলার পর মিনজি হ্যারিকে হারিয়ে ফেলে। তখন গুন্ডা মিনহো এসে আবার মিনজিকে মারতে শুরু করে। পেছন থেকে জু হ্যারি এসে মিনজির মাথায় ইট দিয়ে বাড়ি মারলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আশেপাশে থাকা মেয়েরা এসব কিছু আগে থেকে ফোনে ভিডিও করছিল। তারা অ্যাম্বুলেন্সে ফোন করতে চাইলে তাদের ফোনও কেড়ে নেয় আর বলে যদি তোমরা পুলিশকে কোনো কিছু বলো তবে মনে রেখো তোমরাও আমাদের সাথে ফেসে যাবে। মিনজিকে নড়াচড়া করতে না দেখে জু হ্যারি ভয় পেয়ে যায়। গুন্ডাটি গোল্ডেন টিথ গ্যাং এর মিনচোল নামে এক গুন্ডাকে ফোন করে মিনজির লাশটাকে গুম করার জন্য বলে। প্রথমে সে রাজি হয় না। পরে জু হ্যারি ফোন নিয়ে বলে আমি জুহান কনস্ট্রাকশনের চেয়ারম্যান কাং চ্যানের মেয়ে। এসব হুমকি ধামকি দিলে তারা এসে লাশটাকে গাড়িতে তুলে নেয়। এরপর মিনচোলের বস গাড়ি করে জু হ্যারিকে বাড়ি পৌঁছে দিচ্ছে। লোকটি জু হ্যারিকে বলে
তুমি কি সত্যি মিনজিকে মেরে ফেলেছো? সে স্বীকার করে নেয় এবং বলে, টাকার চিন্তা করবেন না, শুধু লাশটিকে গুম করে দিন। লোকটি বলে, তুমি চিন্তা করো না, আমার টাকার অভাব নেই, শুধু তোমার বাবার কাছে আমি ঋণী হয়ে আছি, সেই সুবাদে আমি তোমাকে সাহায্য করছি। দেখা যায় জু হ্যারি গাড়িতে যা যা বলে লোকটি গোপনে সব রেকর্ড করে ফেলে। লোকটি তাকে বাড়ি পৌঁছে দেয় এবং তাকে আজকের ঘটনা সম্পর্কে তার বাবাকে কোনো কিছু বলতে বারণ করে। বর্তমানে দেখা যায় কিম মিনহোকে পিটিয়ে আবার জিজ্ঞাসা করে মিনজি কোথায়। তখন সে বলে দেয় লাশটি সরিয়ে দেওয়ার জন্য এই কাজটা সে মিনচলকে দিয়েছিল। সে তার ঠিকানা কিমকে জানিয়ে দেয়। মিনচলি বলতে পারবে লাশটা সে কোথায় রেখেছে। ব্যাংকে গিয়ে বস দেখে কিম আজ ব্যাংকে আসেনি। কিম কাজে না আসায় বস জুসাং এর কাছে জানতে চায় সে কি কোনো কিছু জানে। জুসাং বলে না, সে এ ব্যাপারে কোনো কিছুই জানে না। এদিকে কিমকে দেখা যায় মিনচলের কাছে যাওয়ার জন্য নিজের বাসায় লুকানো সব অস্ত্র প্যাক করছে। পরের দৃশ্যে দেখা যায় কিম মিনচলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরে মিনচল এক বয়স্ক লোক ও তার মেয়েকে টাকার জন্য মারছে। লোকটি বলে তার কাছে কোনো টাকা নেই, আমাকে ছেড়ে দাও। মিনচল বলে ঠিক আছে, তাহলে তোমার মেয়ের গায়ের রক্ত নিয়ে নেব, তোমার মেয়ের কিডনি হৃৎপিণ্ড সবই আছে তো, এগুলো বিক্রি করে টাকা নেব। এটা বলে জোর করে তার মেয়েকে রুমে নিয়ে যায়। তখনই বাইরে থেকে কিম কলিং বেল বাজায়। দরজা খুলতেই সে তাদের উপর অ্যাটাক করে। কিম দেখে ওরা একটা মেয়েকে নিয়ে কিছু একটা করছে। এটা দেখে কিম ওই ডাক্তারকে মেরে ফেলে, মেয়েটিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। মারামারি করার সময় মিনচল জানালা দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। নিচে পড়ার সময় নিচে থাকা ধারালো তার দিয়ে মিনচলের পা কেটে যায়। এসব আগে থেকেই কিম সাজিয়ে রেখেছিল। সে জানতো মিনচল পালানোর চেষ্টা করবে। এরপর কিম মিনচলের কাছে চলে আসে। অন্যদিকে দেখা যায় হানসু পুলিশকে বারবার বলে, আপনাদের কি সিসিটিভি ফুটেজ দেখা শেষ হয়নি? এই যে মোটা লোককে দেখছেন, এই মারামারি করেছে, আমাকে ছাড়ুন। পরের দৃশ্যে দেখায় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা ব্যুরো মিডিয়া নজরদারি রুম। এখানে থাকা একটি মেয়ে দেশে কি চলছে না চলছে এসবের খবর দেখার সময় জিন চলে সেই রেস্টুরেন্টে মারপিটের ভিডিওটি দেখে ফেলে। ওখানে সে কিমের ছবিও দেখতে পায়। সন্দেহবশত সে কিমের ছবি পর্যবেক্ষণ করে জানতে পারে সে আসলেই কিম। এখানে মেয়েটির নাম এখনো বলা হয়নি। ওখানে কিমকে সবাই কোড ৬৬ বলে চেনে। মেয়েটি তার বসকে ফোন করে কিমের সম্পর্কে বলে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং করে। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা প্রধান রিয়ং ইয়ং তিনি বলেন কিম আমাদের সাথে বেইমানি করেছে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা ভালো যে কিম উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় গোয়েন্দা সংস্থায় যোগ দেয় এবং দুই সীমান্ত এলাকায় বহু গোপন ও নৃশংস ব্ল্যাক অ্যাপস মিশন পরিচালনা করে। নিজের এবং তার অনাগত সন্তানের সুরক্ষার জন্য কিম নিজের মৃত্যুর একটি ভুয়ো নাটক তৈরি করে। এরপর তিনি সম্পূর্ণ নতুন পরিচয় নিয়ে একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা হিসেবে ছদ্মবেশে জীবন কাটাতে শুরু করেন। গোয়েন্দা প্রধানের চোখে এটি ছিল চরম বিশ্বাসঘাতকতা। তাদের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকায় উত্তর কোরিয়ার ঘাতক দল তাকে যে কোনো মূল্যে সরাতে চায়। কিম দুই দেশের সরকারের এমন সব অবৈধ ও নোংরা গোপন কাজ করে দিয়েছিল যা ফাঁস হলে দুই দেশের সরকারই বিপদে পড়বে। এবার মূল গল্পে ফেরা যাক। তাই তারা তাকে মেরে ফেলতে চায়, কিন্তু এক ঊর্ধ্বতন কর্মকর্তা রেয়াং এটা করতে নিষেধ করে, কারণ তারা শান্তি চুক্তি করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি বজায় রাখবে। আমাদের টিম মেম্বারদের মধ্যে এমন কাউকে পাঠাবো দক্ষিণ কোরিয়ায় যে কিনা কিমকে মেরে ফেলতে পারবে। তখন রিয়াং বলে, কিমকে মেরে ফেলার মতো অত শক্তিশালী আমাদের টিমের মধ্যে কেউ নেই, যদি না পার্ক ইয়ং গোং এর মতো কেউ না হয়। পার্ক ইয়ং গোং তার কোড নাম্বার ছিল ৬৬। তিনি মারা যাওয়ার পর কোড নাম্বার ৬৬ হয়ে গেছিলেন গল্পের নায়ক কিম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় পার্ক ইয়ং গোং তাদের ইউনিটের সেরা যোদ্ধা ছিলেন, যে কিনা একাই দক্ষিণ কোরিয়ার পুরো কমান্ডোকে মেরে ফেলেছিল। তবে তিনি এখন মৃত। আমাদের টিমের মধ্যে গোং এর ছোট ভাইও আছে, যিনি তার মতোই দক্ষ। কিমকে মেরে ফেলতে আমরা তাকেই নিয়োগ দেব। আর কিমের বন্ধু জিনচলও তার সাথে বিভিন্ন মিশনে কাজ করেছে। কোরিয়ায় আরও একটি এজেন্সি দেখানো হয় যেখানে ডেপুটি ডিরেক্টরের নাম ছিল কাং গোকচোল। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। অ্যাসিস্ট্যান্ট মেয়েটি বলে উত্তর কোরিয়ার লোকেরা জেনে গেছে কিম বেঁচে আছে, তাই তারা হয়তো এতক্ষণে লোক পাঠিয়ে দিয়েছে কিমকে মারার জন্য। গোকচোল বলে যাই হয়ে যাক, তারা কিছু করার আগে আমাদের কিমকে খুঁজে বের করতে হবে। এদিক দিয়ে কিম মিনচলকে অনেক মেরেছে, সত্যিটা কি সে জিজ্ঞাসা করে। সে বলে আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ আছে, কাজ এলে সেখানে আমাদের ইনভাইট করা হয়। কিম বলে এটা আবার কি? সে বলে তোমাকে বললেও বুঝবা না বুড়ো। কিম রেগে তাকে আবার মারে আর বলে আমার মেয়েকে কোথায় রেখেছো? তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি কারণ আমি চিন্তা করছি আমার মেয়ে এখনো বেঁচে আছে, তাই আমার মেয়ে কোথায় বলো। আমি আমার মেয়েকে জীবিত না পেলে তোমার পরিবার সহ সবাইকে মেরে ফেলবো। এরপর মিনচলের টেলিগ্রামে মেসেজ আসে, তারা একটা মেয়ের ব্যাপারে কথা বলে। কিম তাদের ফোন করে। গাড়িতে বসে থাকা লোকটি দেখে
মিনচল ফোন করেছে। তার পাশে বসে থাকা বস বলে মিনচল ফোন করার আগে আমাকে অবশ্যই একটা মেসেজ করে, তার মানে এটা মিনচল নয়, তাই তাকে ফোন রিসিভ করতে বারণ করে। কিম দেখে টেলিগ্রাম গ্রুপ থেকে তাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তখন কিম বারবার মিনচলকে বলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে। সে রাজি না হওয়ায় তার পায়ে একটা গুলি করে দেয়। তবুও মিনচল বলে তার এখন আর কোনো কিছুই করার নেই। তখন ওই জায়গায় পুলিশ চলে আসে। এদিকে জুহেরি নিজের রুম থেকে সারাদিন বের হয় না। বাসায় বসে সে ভয় পাচ্ছে। সে ফোনে আপডেট নিউজ দেখে পুলিশ কোনো হাই স্কুলের মেয়ের লাশ পেয়েছে কিনা। জুহেরির বাবা তার মেয়ের সাথে দেখা করতে আসে। মেয়েকে চিন্তিত দেখে সে সন্দেহ করলেও জুহেরি বলে সে ঠিক আছে। এরপর দেখা যায় মিনজির লাশ সরাতে যারা সাহায্য করেছিল তারা বলাবলি করছে যে মিনজির লাশ সরাতে যদি তারা টাকা চাইতো তাহলে এটা তার বাবা গাংচান জানতে পারলে তাদের মেরে ফেলবে। এখানে আবার অতীতের একটা সিন দেখানো হয় যেখানে তার বসের সাথে গাংচানের দেখা হয়। তখন গাংচান বিভিন্ন ছোট ছোট কোম্পানি নিজে দখল করে নেয়। তখন তার বসের সাথে একটি কনস্ট্রাকশনের কাজ দেরি হওয়া নিয়ে গাংচান তাকে ভাঙা কাচের ওপর মাথা ঢুকে অত্যাচার করতে থাকে। বর্তমানে দেখা যায় এসব কারণেই তারা গাংচানের মেয়ের কাছে কোনো টাকা নেয়নি। এদিকে পুলিশরা কিমকে ধরে নিয়ে যাচ্ছে। সমুদ্রের পথ ধরে পার্ক ইয়ং গোয়াং এর ভাই উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসছে। তিনি এসে সে তার সহকারীর সাথে দেখা করে যে অনেকদিন ধরেই দক্ষিণ কোরিয়ায় থাকে। সে বলে যদি সে কিমের সাথে দেখা করতে চায় তাহলে তাকে কিমের বন্ধু জিনচলের সাথে আগে দেখা করতে হবে। জিনচল ও হানসু এখন জেলে রয়েছে। তখন সে তাকে মনে করিয়ে দেয় তোমার বড় ভাইকে কিম প্রতারণা করে মেরে কোড 66 সে নিজে নিয়েছিল, কিন্তু এখন তুমি দক্ষিণ কোরিয়ায় গিয়ে কিমকে মেরে ফেলে কোড 66 আবার নিতে পারবে। এদিকে হানসু পুলিশকে বারবার অনুরোধ করে যেন তারা তাকে ছেড়ে দেয়, কারণ সে তো মারামারি করেইনি। অনেকবার বলার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। ওখান থেকে বের হয়ে সে গাংসিয়নকে দেখে ফেলে। মনের ভুল ভেবে সে ব্যাপারটাকে এড়িয়ে যায়। গাংসিয়ন এসে এক পুলিশকে মেরে ফেলে এবং তার পোশাক পরে নেয়। পুলিশের পোশাক পরে সে জেলের ভেতরে সে জিনচলের কাছে আসে। সে জিনচলকে জিজ্ঞাসা করে কোড 66 কোথায় আছে। জিনচল বুঝে ফেলে সে উত্তর কোরিয়া থেকে এসেছে। জিনচল বলতে চায় না। পরে তাকে বন্দুক তাক করলে সে তার বাড়ি ঠিকানা বলে দেয়। গাংসিয়ন এরপর ওখান থেকে চলে যায়। জিনচলের সাথে আরো এক কয়েদি ছিল। সে তাকে মারে এবং চিৎকার করে বলে সে মারা যাচ্ছে। এরকম অভিনয় করে আশেপাশে থাকা পুলিশজনকে ওখানে জড়ো করে। আর জিনচল সবাইকে ফাঁকি দিয়ে ওখান থেকে পালিয়ে আসে। এদিকে গোল্ডেন টিথের বস বারবার ওই একই অডিও শুনছে, যে অডিওতে জুহেরি বলছে সে মিনজিকে মেরে ফেলেছে। এই অডিওটি সে নিজের মতো করে এডিট করে নেয়। এদিকে তারা রুমের ভেতর একজন বন্দীকে অত্যাচার করে তার সম্পদ লিখে নিচ্ছে। এরপর এরা ওখান থেকে বাইরে আসলে দেখা যায় তারা মিনজিকে যেখানে রেখেছিল ওখানে মিনজি এখনো বেঁচে আছে। এদিকে পুলিশ স্টেশনে কিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তার ফোনে মাই ডটার নামে একটা কল আসে। কিম তার ফোনটা নিতে চায়, কিন্তু পুলিশ ফোনটা দিতে না চাইলে সে তাদেরকে মেরে ফোনটা নিজের কাছে নিয়ে নেয়। এরপর সে কল রিসিভ করে বলে তুমি কি মিনজি? ফ্ল্যাশব্যাকে দেখায় 5 মাস আগে মিনজির কাছে তার বন্ধু কাং হেরিয়ং আসে। সে বলে গেম খেলতে গিয়ে ধরা খাওয়ায় তার ফোন গেছে, তাই সে মিনজির ফোনটা ধার নিতে এসেছে। মিনজির একমাত্র বন্ধু হওয়ায় সে তার ফোনটা কিছুক্ষণের জন্য তাকে দেয়। ফোন হাতে নিয়ে হেরিয়ং বলে তার ফোন নাকি অনেক পুরনো হয়ে গিয়েছে। এটা বলে সে চলে যায়। এরপর মিনজি তার ক্লাসের মেয়েদের দেখে তারা নতুন মডেলের ফোন কিনেছে। বাড়ি ফিরে মিনজি বাবার জন্য অনেক রকমের খাবার রান্না করে তাকে খেতে ডাকে। খাবার পরিবেশন করে মিনজি চুপচাপ বসে থাকলে বাবা জিজ্ঞাসা করে তুমি খাচ্ছ না কেন? তখন মিনজি বলে বড়দের আগে খেতে হয়। এরপর সে বাবাকে জিজ্ঞাসা করে তোমার কাজকর্ম ঠিকঠাক চলছে তো? আবার বলে সারাদিন কাজ করেছো, একটু ম্যাসাজ করে দিব? বাবা বলে না আমি ঠিক আছি। তখন মিনজি বলে তাহলে বাসনগুলো ধুয়ে দেই। বাবা জিজ্ঞাসা করে কত টাকা লাগবে। সে বলে টাকা লাগবে না, তার নতুন একটা ফোন লাগবে। বাবা বলে ফোনটা নষ্ট হয়েছে? না বাবা, এটা পুরনো হয়ে গিয়েছে। এখন আর কেউ ফোন নষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে না। দেখো এটা নিয়ে স্কুলে যাই কিভাবে, ভীষণ লজ্জা লাগে, এটা জঘন্য। এরপর বাবা নিজের ফোনটা বের করে দেখায়। মিনজি তখন বলে অন্তত নিজের জন্য হলেও একটা ফোন কিনে নাও। এরপর সে বলে আমি ঘরে গিয়ে খাবো। এই কথা বলে রাগ করে নিজের রুমে ঢুকে জোরে দরজা লাগিয়ে দেয়। তারপর আবার বলে আমি করিনি, এটা বাতাসে হয়েছে। রাতে মিনজি স্কুল শেষ করে বাসায় ফিরে দেখে রুমে তার বাবা তার জন্য একটি নতুন ফোন কিনে এনে রেখেছে। সে অনেক খুশি হয়ে বাবাকে লাভ ইউ বলে। বাবা বলে আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। বাবা তাকে ফোনের সাথে একটা কিউট রিংও গিফট করে। বর্তমানে এসে দেখায় কিমের ফোনে মাই ডটার নামে কল আসলে সে ফোন ধরে কথা বলার আগেই ফোনটা কেটে যায়।
পরে আবার কিম ওই নাম্বারে ফোন দিলে বারবার ফোনটি সুইচ অফ দেখায়। রাগে সে কনস্টেবলকে একটা ঘুষি মেরে ওখান থেকে চলে আসে। এদিকে কাং গোকচল এর কনস্টেবল কিমের লোকেশন এখনো ট্রেস করতে পারেনি। তারা পরে জানতে পারে কিম জেলে রয়েছে। এদিকে কিম জেল থেকে ট্যাক্সি নিয়ে বের হয়ে বারবার তার মেয়েকে ফোন করার চেষ্টা করলে বারবারই ফোনটা বন্ধ দেখায়। অফিসে আবার জুংসাং এর কাছে একটি ফোন আসে। কল পেয়ে সে বসকে পাত্তা না দিয়েই ওখান থেকে বের হয়ে পড়ে। এদিকে সেই লন্ড্রি দোকানের লিমিন এর কাছেও একটা কল আসে। সে নিজের গোপন জায়গা থেকে অস্ত্র বের করছে। বাসায় জু হ্যারিও রুম থেকে বের হচ্ছে না, এমনকি সে স্কুলেও যাচ্ছে না। এই বিষয়টি হ্যারির মা গাংচানকে জানায় যে তার রুমে গেলেই সে রাগ করে রুম থেকে তাকে বের করে দিচ্ছে। গাংচান ডিরেক্টর নামকে বলে হ্যারির কি হয়েছে এটা খুঁজে বের করো। ডিরেক্টর নাম হ্যারির সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে সে কার সাথে কি কথা বলছে এসব কিছু দেখে নেয়। এখানে সে জানতে পারে মিনহো আর সে মিলে স্কুলে মিনজি নামের একটা মেয়েকে তারা হেনস্থা করে। এখান থেকে নাম মিনহোর ডেটা কালেক্ট করে। অন্যদিকে দেখা যায় যিনি পার্ক ইয়ং গোং এর ছোট ভাই, তার নাম হচ্ছে গ্যাংসং। তাকে পাঠানো হয়েছে কিমকে খুঁজে মেরে ফেলার জন্য। সে কিমের বাসায় আসে। এসে দেখে কিচেনে জিনচল দাঁড়িয়ে আছে। জিনচল জিজ্ঞাসা করে, কি ওর শেষটিকে খুঁজে পেয়েছো? গ্যাংসং বলে, তুমি জেলে বলেছিলে তোমার ক্ষুধা পেয়েছে, কিন্তু মনে হচ্ছে তুমি আর কোনোদিনই খেতে পারবে না। জিনচল বলে, আচ্ছা মানুষ তো দূরের কথা, ওটা দিয়ে একটা ফ্রাই প্যানও ভেদ হবে না। গ্যাংসং বলে, তাই নাকি? এটা বলে সে গুলি করে দেয়। ওদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। কিচেন নাইফ, ফ্রিজের দরজা সবকিছু খুলে ওরা মারামারি করতে থাকে। গ্যাংসং জিনচলের সাথে না পেরে এক পর্যায়ে ছাদ থেকে লাফিয়ে ওখান থেকে চলে আসে। জিনচলও কিমের বাড়ি থেকে চলে আসে। পর্দার এপাশে দেখা যায় মিস্টার লিম লুকিয়েছিল। বাসা থেকে বের হয়ে জিনচল দেখে পকেটে তার ফোন নেই। জেলে পুলিশ তার ফোন জব্দ করেছে। মিস্টার লিম গোকচলকে ফোন করে বলে কোনো এজেন্ট কিমের পেছনে লেগেছে আর তার ধারণা সে উত্তর কোরিয়ার অপারেটিভ, সাথে পার্ক জিংচলও তার সাথে জড়িত। এরপরে দৃশ্যে দেখা যায় তাইকোয়েন্দা মাস্টার হানসু সাবেক অলিম্পিক স্বর্ণজয়ী, টানা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অবসরের পর সরকার তাকে নিয়োগ দেয় এবং এজেন্ট কিম ও জিনচলের সঙ্গে উত্তর কোরিয়ায় পাঠায়। হানসু এনআইএস বিশেষ নিয়োগপ্রাপ্ত এজেন্ট। তার সাথে কিম দেখা করতে আসে। কিম হানসুকে জানায় মিনজিকে কিডন্যাপ করা হয়েছে। সে একটা মেসেজ পেয়েছে যেখানে লেখা ছিল সে মারা গেছে। মিনজি কোথায় আছে, বেঁচে আছে কিনা সে এখনো শিওর কিছুই বলতে পারে না। সে আরো বলে এই ফোনেই মিনজির নাম্বার থেকে ফোন এসেছিল, তাই সে ফোনটাও ফেলে দিতে পারছে না। ওরা সম্ভবত তাকে ট্র্যাক করছে। হানসু বলে আগে মিনজির ফোন ট্রেস করি। এটা বলে সে নিচের গোপন জায়গা থেকে একটা চাবি বের করে। ওই সময় তার বাসায় গোকচল দলবল নিয়ে হুমকি দিতে চলে আসে। হানসু বাচ্চাটাকে ছেড়ে দিতে বলে। তখন গোকচল বলে এই তাইকোয়েন্দা, এর মধ্যে জড়িও না। বাচ্চাটি তখন গোকচলকে জায়গা মতো একটা লাথি মেরে ওখান থেকে পালিয়ে যায়। বাচ্চাটি পালিয়ে গেলে কিম এবং হানসু মিলে তাদের দলবলকে ইচ্ছে মতো পিটিয়ে রুমে গ্যাস লিক করে রুম থেকে বেরিয়ে আসে। সামনে তাদের ইমার্জেন্সি এলিট আক্রমণ করে। পরে ওরা ছাদ থেকে রশি বেঁধে নেমে গাড়ি করে চলে যায়। যাওয়ার সময় সামনে তাদের গাড়ির টায়ারগুলি গুলি করে পাংচার করে দেয়। এরা এসে দেখে তাদের গাড়ির টায়ার শেষ করে দিয়েছে। গোকচল অন্য একটি গাড়ি নিয়ে কিমকে পিছু নিতে থাকে। হানসু তার গোপন জায়গায় এসে সেই আগের সিক্রেট গাড়ি নিয়ে মিনজিকে খুঁজতে বেরিয়ে পড়ে। হানসু মিনজির লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। কিম বলে অনেকদিন পর, পারবে তো? হানসু বলে বুড়ো হলে বাদুর কি গাছে চড়া বলে যায়? এই পরিস্থিতিতে তার ছেড়ে তাইওহন পড়লে আমিও প্রথমে তোমার কাছেই আসতাম। এই পাশে জিনচল তার বর্তমান টিম লিডারের কাছে মোবাইল ধার নিয়ে কিমকে ফোন করে। কিমকে গাড়ি চালাতে বলে তার ফোন হানসু রিসিভ করে। জিনচল বলে তুমি মহা বিপদে পড়েছো। উত্তর কোরিয়া থেকে এক লোক তোমাকে মারতে এসেছে। আমি নিজেই ওকে শেষ করে দিতাম, কিন্তু ও ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে। সরি, হাঁটুর জন্য লাফ দিতে পারেনি। এরপর সে মিনজির খোঁজে তার স্কুল গেটের কাছে যাওয়ার কথা বলে। হানসু জিজ্ঞাসা করে তুমি কোথায়, জেল থেকে বের হলে কিভাবে? হানসু আরো বলে মিনজি স্কুলে নেই, তাকে কিডন্যাপ করা হয়েছে। হানসু কথা বলতে বলতে মিনজির মোবাইলের লোকেশন ট্র্যাক করে ফেলে। হানসু বলে অ্যাড্রেস পাঠিয়ে দিব, এসো সামনাসামনি কথা বলি। জিনচল তার স্যারকে ধন্যবাদ জানায়। এই উপকারের প্রতিদান খুব শীঘ্রই দেবে। স্যার বলে তাহলে কফি কিনে দিও। জিনচল বলে ও আমার মানিব্যাগটা লকআপেই রেখে এসেছি। এরপর সে তাকে একটা কফি চকলেট দেয়, যেটা খেতে বেশ ভালো ছিল। চকলেট খাইয়ে সে উল্টো তার কাছ থেকে যাতায়াত করার জন্য কিছু টাকাও ধার নিয়ে নেয়। ডিরেক্টর নাম মিনহোকে খুঁজতে তার বাসায় আসে।
হ্যারির পাল্লায় পড়ে সে মিনজির বাবার কাছে অনেক মার খায়। মিনহো বলে ওর শরীর পুরোটা দাগ আর গুলির ক্ষতে ভরা, আর এখন মিনজি কোথায় আছে সে এই বিষয়ে কোনো কিছুই জানে না। এসব কিছুর পেছনে হ্যারি জড়িত। এগুলি ডিরেক্টর নাম জ্ঞানচানকে ফোন করে জানিয়ে দেয়। সে নির্দেশ দেয় প্রমাণ সরিয়ে দেওয়ার জন্য, তাই ডিরেক্টর নাম তাকে মেরে ফেলে। ওখান থেকে সে চলে আসে। গ্যাংসং খুঁজতে খুঁজতে মিনজির স্কুলে চলে আসে। ওখানে কিছু ছেলেরা মিথ্যা কথা বলে স্কুলের ছেলেকে ভয় দেখিয়ে টাকা নিতে চাইছে। ওই জায়গায় গ্যাং এসে জানতে চায় তারা কি কেউ মিনজিকে চেনে। ছেলেগুলো গ্যাংয়ের সাথে বাজে ব্যবহার করে তাকে ওখান থেকে চলে যেতে বলে। গ্যাং চলে যেতে চাইলে স্কুলের ছেলেটা বলে সে মিনজিকে চেনে। গ্যাং তার কাছে আসতে চাইলে ওরা বাধা দেয়। এজন্য গ্যাং তাদেরকে মারে এবং তার কাছে মিনজির ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে মিনজি স্কুলে আসে না, তার এক বান্ধবী আছে যে তার খবর জানতে পারে। একই সময় জুং সাং সে মিনজি ও তার বাবার খোঁজ নিতে স্কুলে টিচারের সাথে কথা বলতে আসছে। এখানে এসে তেমন কোনো ইনফরমেশনই সে পায় না। এরপর সে গ্যাংকে তার বান্ধবী কাং হেরিয়ং এর কাছে নিয়ে যায়। এখানে একটুর জন্য ওরা মুখোমুখি দেখা হওয়া থেকে বেঁচে যায়। এখানে কাং হেরিয়ং শুয়ে ফোন স্ক্রোল করছে। গ্যাং রুমে এসে দরজা লক করে দেয়। গ্যাং কাং এর কাছ থেকে ফোন নিয়ে তার গলা চেপে ধরে এবং বলে, শুনেছি এটা দিয়ে নাকি বন্ধুদের খুঁজে বের করা যায়, তুমি সেটা করতে পারো তাই না? হেরিয়ং রাজি হয়। জুংসাংকে দেখা যায় মিস্টার লিম এর সাথে একই গাড়িতে এসে বসছে। এখানে জানা যায় মিস্টার লিম এবং কিমের সাথে ব্যাংকে চাকরি করা সেই জুংসাং নামের মেয়েটা দক্ষিণ কোরিয়া থেকে গোকচলের হয়ে কাজ করছে। ওরা দুজনেই এসএমডি এজেন্ট। গ্যাং জানতে পারে তাহলে মিনজি এখন নিখোঁজ আর তার বাবা তাকে খুঁজছে। ওখান থেকে দৃশ্য চলে আসে কিম এবং হানসু ওই জায়গায় চলে আসে যেখানে মিনজির ফোন থেকে কল এসেছে। তারা সরাসরি বাড়ির ভেতরে চলে আসে। ওখানে এক গাদা গুন্ডার দল তাদেরকে ভেতরে ঢুকতে বারণ করে। কিম জিজ্ঞাসা করে তোমাদের নেতাকে। একটা ছেলে এসে বলে, নেতা আবার কি, তোর মাথা? আমার ছেলেরা তোকে যেতে বলেছে, ভাগ। কিম বলে, ধরে নিলাম তুই নেতা। এটা বলে তাকে মারতে শুরু করে। তাকে এমন মার মারে শেষ পর্যন্ত তার চুল ধরে টেনে মাথা থেকে তার চুল উপড়ে নেয়। কিম বলে, সং ইন হাই স্কুল, একাদশ শ্রেণী, সেকশন 7, বাদামি জ্যাকেট, ফোনে হার্ট আকৃতির কি চেইন। কেউ ওকে দেখেছো? না দেখলে সরে দাঁড়াও, না হলে চামড়া তুলে নেব। এটা বলে ছেলেটিকে টানতে টানতে তাদের লিডারের কাছে নিয়ে যেতে থাকে। নিচে তাইকোয়েন্দা মাস্টার ওদের চরম ধোলাই করে। ভেতরে এরা সিসিটিভি ফুটেজ দেখে একটা মধ্যবয়স্ক লোক বারণ করা সত্ত্বেও ভেতরে আসছে। লিডার বলে ছেলে হোক বা বুড়ো ভেতরে আসছে তার মানে সে মরবে। এখানে লিডারের কাছেও দেখা যায় মিনজির ফোনের হার্ট আকৃতির কি চেইন। ভেতরে আরো কিছু ছেলেরা আজে বাজে কাজ করছে। মেইন লিডারের রুমে আসতে চাইলে কিমকে তাদের দলের এক ছেলে হিয়ং মিন বাধা দেয়। ছেলেটি বলে সে বক্সিং জানে। কিম যদি এখান থেকে না যায় তাহলে সে তার নাক কান ফাটিয়ে দেবে। এরপর কিম তাকেই মেরে তার নাক ভেঙে ফেলে। ভেতরের লিডার ভাবে হিয়ং মিন হয়তো কিমকে মারছে, তাই সে বলছে কেউ গিয়ে হিয়ং মিনকে থামাও, নয়তো সে ওকে মেরে ফেলবে। কিন্তু কিমকে দেখা যায় সে হিয়ং মিনকে মেরে ভেতরে চলে আসে। কিম খেয়াল করে লিডারের গলায় মিনজির কি চেইন আছে। সবাই কিমকে অ্যাটাক করতে আসে। কিম সবাইকে বেধড়ক পেটায়। শেষে কিমকে পেছন থেকে কেউ অ্যাটাক করতে গেলে হানসু চলে আসে। মার খেয়ে লিডার ছাড়া সবাই ওখান থেকে পালায়। কিম সরাসরি জিজ্ঞাসা করে, ফোনটা কোথা থেকে পেয়েছো? লিডার বলে, মানে দাঁড়াও আগে ছবিটা দেখি। ছবিটা দেখে বলে, ও মনে পড়েছে, গত রাতে যে মেয়েটার সাথে ছিলাম। এরপর সে অত্যন্ত বাজে আচরণ করে। এটা দেখে কিম প্রচুর রেগে যায়। একে এমন মার মারে ওর নাক মুখ সব থেতলে দেয়। মারতে মারতে ওকে নিচে নিয়ে আসে। হানসু বলে, থামো, ওকে মেরে ফেলবে নাকি? মিনজির কথা জিজ্ঞাসা করো আগে। হানসু জিজ্ঞাসা করে, কিম মিনজিকে চেনো? লিডার বলে, না, আমি তাকে কখনো দেখিনি, কসম। কিম ফোন বের করে বলে, তাহলে এই ফোন কোথায় পেয়েছো? এটা সে রাস্তায় এক ভিক্ষুকের কাছে পেয়েছে। সব ফোনগুলো বিক্রি করার আগে সে মেয়েদের ফোন চেক করতে চায়, কারণ সে আশা করেছিল ফোনে কোনো বিকিনি ছবি পাওয়া যাবে। তবে মিনজির ফোন খুঁজে বাবা আর মেয়ের কয়েকটা সিঙ্গেল পিক ছাড়া এমন কোনো কিছুই সে পায় না। সে তার সাথে কাংহে রিয়ং নামে এক বান্ধবীর কিছু টেক্সট দেখতে পায়, যেখানে বান্ধবী শুধু তাকে প্রয়োজনের জন্য ব্যবহার করছিল। এসব শুনে কিমের অতীতের কথা মনে পড়ে। সে মেয়ের সাথে কিভাবে সময় পার করেছে। আসলেই তার মেয়ের জীবনে কেউ নেই, সে শুধু ছোটবেলা থেকে অবহেলাই পেয়ে চলেছে। এসব কথা মনে পড়ে কিম ইমোশনাল হয়ে পড়ে। এরপর ওখানে গ্যাং এসে কিমের মাথায় পেছন থেকে বন্দুক ধরে রাখে। গ্যাং এসে বলে, নকল 66। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিম উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসার পর বস তার নাম পরিচয় পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। পরে আবার বলে, নাম পরিচয় জেনেই বা কি হবে, সব তো গোপনই না। কিম বলে, আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন? বস বলে, তোমাকে মেরে ফেললে পুনরেকত্রীকরণ ত্বরান্বিত হবে না, তোমাকে আমাদের কাজে লাগবে। কিম বলে, আপনি কি আমাকে মাত্রায়তের সাথে বেইমানি করতে বলছেন?
বস বলে, যার নাম নেই, বয়স নেই, পরিবার নেই, তার আবার মাতৃভূমি কিসের? তখন জিনচলকে ভেতরে আসতে বলে, দুজনের মধ্যে লড়াই করতে বলে। জিনচল বলে, একজন সৈনিক হয়তো মারে নয়তো মরে। জিনচল কিমকে বলে, বাঁচতে হলে ইচ্ছেও ছাড় দেবে না। কিম বলে, তার বাঁচার কোনো ইচ্ছে নেই, আমি শুধু আমার একমাত্র বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছি। জিনচল জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কিম প্রথমে বলে তিহাত্তর, পরে আবার বলে না 66। অতীতে দেখা যায় 1997 সালে উত্তর কোরিয়ায় রিয়াং একটি অনাথ আশ্রমে আসে। সে নিজের পরিচয় দিয়ে বলে, বাচ্চাদের মধ্যে কেউ কি তার দলে যোগ দিতে চায়? তোমাদের মধ্যে এমন কি কোনো বীর আছে? একজন দাঁড়িয়ে হাত তোলে, যার নাম গোয়ং। এরপর বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু করে দেওয়া হয়, যেখানে গোয়ং সব বাচ্চাকে মেরে হারিয়ে ফেলেছে। তখন রিয়াং গোয়ংকে সিলেক্ট করে নেয়। এখানে দেখা যায় আরেকটা বাচ্চা শেষ মুহূর্তে গোয়ং এর পা ধরে ফেলে, যার নাম বলে কিম। এরপর দুজনকেই তাদের দলের জন্য সিলেক্ট করা হয়। এরপর রিয়াং তার ট্রেনিং এর সব বাচ্চাদের সাথে একটি সমাবেশ করে, যেখানে সে বলে, তোমাদের দক্ষিণ কোরিয়ায় গিয়ে গুপ্তচর হয়ে কাজ করতে হবে, এই জন্য তোমাদের অনেক কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হবে। এরপর বাচ্চাদেরকে একটি অত্যাচার রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে কিম এবং গোয়ংকে ঝুলিয়ে বেঁধে রাখা হয়। দুজনকে বেধড়ক মারে। গোয়ংকে প্রথমে জিজ্ঞাসা করে, বলো তোমার নাম কি? গোয়ং বলে, আমার মনে নেই। এরপর কিমকে জিজ্ঞাসা করে, বলো তোমার নাম কি? সে বলে দেয় তার নাম কিম। লোকটি বলে, এটুকু মার খেয়েই তোমার পরিচয় বলে দিয়েছ? জানো না নাম পরিচয় সব গোপন রাখতে হয়? এরপর তাদের আরো অনেক কঠিন কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে নিজেদেরকে প্রস্তুত করানো হয়, যেখানে কিমকে বারবার গোয়ং এর সাথে লড়াই করতে হয়, যেখানে গোয়ং কিমকে হারিয়ে ফেলতে পারত। রাতে কিম গোয়ংকে খাবার খাওয়ার জন্য ডাকতে যায়। গোয়ং তার হাত সরিয়ে দেয়। কিম বলে, তুমি ঠিকঠাক খাবার না খেলে লড়াইয়ে জিতবে কি করে? তাই তোমাকে খাবার খেতে হবে, চলো খেয়ে নেবে। তখন গোয়ং কিমের সাথে আবার ঝগড়া শুরু করে দেয়। একদিন রাতে কিম ঘুমিয়ে থাকা অবস্থায় একজন তার মাথায় গুলি করার চেষ্টা করলে সে তাকে ধরে ফেলে। কিম বাইরে বেরিয়ে এসে দেখে গুলি করে অনেক বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। তার সন্দেহ হয়তো এটা রিয়াংই করেছে। এরপর কিম এবং গোয়ং আবার বিভিন্ন রকম ট্রেনিং শুরু করে দেয়। এভাবে আস্তে আস্তে তারা দক্ষ হয়ে ওঠে। এরপর তাদের একটি মিশনে পাঠানো হয়, যেখানে গিয়ে তাদেরকে বিপক্ষ দলকে মেরে ফেলতে হবে। প্রথমে মিশনে গিয়ে তারা আশেপাশটা ভালোভাবে খেয়াল করে। রাতে তারা মিশনে নেমে পড়ে। চেয়ারে একজনকে বসে থাকতে দেখে কিম মাথায় একটা গুলি করে। গোয়ং তাকে থামিয়ে নিচে সামনে গিয়ে দেখতে যায়। কিম তাকে সামনে যেতে বারণ করে, কিন্তু গোয়ং সামনে গিয়ে দেখে সেখানে একটা পুতুল বসানো ছিল, তার মধ্যে একটা টাইম বোম সেট করা ছিল। টাইম শেষ হওয়ায় বোমটি ওখানেই ব্লাস্ট হয়। ওই জায়গায় গোয়ং মারা যায়। কিম গোয়ংকে ওই অবস্থায় দেখে তার মনে পড়ে যায়, রিয়াং যখন গোয়ংকে তার বাসা থেকে নিয়ে আসছিল, তখন গোয়ং এর ছোট ভাই গ্যাংসং অনেক কান্নাকাটি করছিল। গোয়ং ছোট ভাইকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। এখন কিমের এসব দেখে খারাপ লাগছে যে গোয়ং তার ছোট ভাইয়ের কাছে আর ফিরতে পারবে না। তার বন্ধু কিভাবে তার সামনে শেষ হয়ে গেল, সে কোনো কিছুই করতে পারলো না। দৃশ্য বর্তমানে আসলে দেখায় গোয়ং কিমের দিকে বন্দুক তাক করে আছে। কিম কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। গ্যাংসং গুলি করতে থাকে। পেছন থেকে জুংসাং এবং লিম ওখানে এসে পড়ে। কিম হানসুকে বলে, এদের একজন আমার বাড়ির সামনে দোকানের লন্ড্রিওয়ালা এবং আরেকজন আমার সহকর্মী জুংসাং। মিস্টার লিম সেদিন দেখে নিয়েছিল গ্যাং সেদিন স্কুলের ভেতর থেকে বের হচ্ছে। লিম বুঝতে পারে গ্যাং এর মাধ্যমেই তারা কিম পর্যন্ত আসতে পারবে। তুমি সরকারি নির্দেশ অমান্য করেছো, তাই তারা সরকারের কাছে কিমকে ধরা দিতে বলে। কিম বলে, মিনজি নিখোঁজ, তাকে কিডন্যাপ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি আত্মসমর্পণ করতে পারবো না। আমি কথা দিচ্ছি, মিনজিকে খুঁজে পাওয়ার পর আমি নিজে এসে ধরা দেব। এটা বলে কিম এবং হানসু চলে আসে। গ্যাং এই সুযোগে বন্দুক নিয়ে লিমকে শুট করে দেয়। এরপর সে জুসাং এর সাথে কিছুক্ষণ মারামারি করে গ্যাং কিমের পিছু করার চেষ্টা করে। ভেতরে জুসাং ভাবে লিম মারা গিয়েছে। পরে দেখে সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। কিম আর হানসু গাড়ি করে যাওয়ার সময় হানসু দেখে কিমের গুলি লেগেছে। যদিও এটা কিমের প্রথম গুলি না, তবুও এত গোলাগুলির মধ্যে কখন তার গুলি লেগেছে হানসু বুঝতে পারেনি। কিম নিজেই গুলি বের করে আঘাতে ব্যান্ডেজ লাগিয়ে নেয়। যেহেতু তারা সিক্রেট এজেন্ট ছিল, তাই ফার্স্ট এইড সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সাথেই থাকতো। এসব কথার মাঝখানে হঠাৎ জুনচল সামনে চলে আসলে হানসু খেয়াল না করায় প্রায় অ্যাক্সিডেন্ট করতে করতে জুনচল বেঁচে যায়। জুনচল অনেক বেশি জোরে কথা বলে। গাড়িতে বসে সে চিৎকার করতে শুরু করে, কিভাবে গুলি খেয়েছো? আমাকে ছাড়া তোমরা দুজন কি করতে যাচ্ছিলে? মরবে নাকি?
এরপর হানসু বলে একজন ভিক্ষুক মিনজির ফোন পেয়েছিল, যে রেল স্টেশনের পাশে থাকে। মিনজির খোঁজ করতে আমরা তার কাছেই যাচ্ছি। হানসু আরো বলে ওই ভিক্ষুক মদ খায়, তাকে মদ দিয়েই লিডার তার কাছ থেকে মিনজির ফোন নিয়েছিল। ওই ভিক্ষুক লোকটি মদ খেয়ে একটা স্কুলের ছেলের সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এর জন্য ছেলেটি তার বাবাকে ডাকে। ডাক শুনে ওই জায়গায় ছেলেটির বাবাও চলে আসে। তার বাবাকে আসতে দেখে লোকটি ঘুমানোর নাটক করে, বারবার ডাকলেও সে সাড়া দেয় না। এরপর তারা চলে যায়। কিছুক্ষণ পর লোকটি চোখ খুললে দেখে কিম, হানসু ও জুনচল এসে তাকে জিজ্ঞাসা করছে, এই মোবাইলটির কথা মনে আছে? এটা তুমি কোথায় পেয়েছো? লোকটি কোনো কিছুই বলতে চায় না। পুলিশের ভয় দেখালেও বলতে চায় না। পরে হানসু ও জুনচল লোকটিকে গলিতে নিয়ে মারতে চাইলে লোকটি বলে একজন লোক এসে ডাস্টবিনে কিছু ময়লা ফেলে দিয়েছিল, কিন্তু তার নাম আমি জানি না, আর ওখান থেকেই আমি মোবাইলটা পেয়েছি। এটা আবার লিডারের দলবল দেখে ফেলে। এরপর ওরা আমাকে মদ খাইয়ে মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে যায়। কিম জানতে চায় লোকটি দেখতে কেমন, কোথায় থাকে, ওর গাড়ির নাম্বার কত, ওর সম্পর্কে তুমি কি কিছু জানো? লোকটি জানায় না, এত কিছু তার মনে নেই, কিন্তু সে একটা সাদা রঙের গাড়ি করে এসেছিল। এদিকে দেখা যায় গোল্ডিত গ্যাং এর লোকজন রাস্তায় এক লোককে উত্ত্যক্ত করে তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। এদিকে কিম ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। কিম দেখে সাদা রঙের গাড়ি নিয়ে একটা লোক এসে ডাস্টবিনে কিছু জিনিসপত্র ফেলে দেয়। লোকটির পরিচয় সম্পর্কে তারা জানার চেষ্টা করে। ওখানে হানসু লোকটির পরিচয় সহ তার গাড়ি কোন জায়গা থাকতে পারে এ সবকিছুর খোঁজ খবর নেয়। এদিকে গোল্ডটিতের সদস্য কিম সাংম্যান বলে হেরির বাবা গাংচানকে ফোন দিয়ে বলবে যে তার মেয়ে একজনকে খুন করেছে, তখন তার অবস্থা কেমন হবে। ওই সময় তার দলের একটা ছেলে কাংমিন তাকে আলু খেতে বলে। আলু খাওয়ার কথা শুনে সাংম্যান অনেক বেশি রেগে যায় আর তাদেরকে ইচ্ছা মতো মারে। ফ্ল্যাশব্যাকে 9 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। দেখায় সাংম্যান তার বসের সাথে ছাদে গিয়ে দেখা করে। তিনি বলেন 40 বছর বয়সের একটা অ্যাপার্টমেন্ট এখনো পুনর্গঠনের জন্য নাকি অনুমোদিত নয়, এমনকি বিল্ডিং এর নিচে গাড়ি পার্কিং এর জায়গাও নেই। তখন বিল্ডিংটি দেখার জন্য সাংম্যান নিচের দিকে উকি দিলে সে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাংম্যান মারা যায়নি, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে টিভিতে নিউজ দেখে তার অ্যাক্সিডেন্টটাকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে বলে বিল্ডিং এর পরিষ্কার পরিষেবা কর্মী রেলিং থেকে পড়ে গেছে এবং গুরুতর আহত হয়েছে। উন্নয়নের অভাবে ইতিমধ্যে বিল্ডিং এর ফাটল দেখা গিয়েছে। ছেলেটি পড়ে যাওয়ায় বিল্ডিং এর উন্নয়নের অনুমতি দিয়েছে সরকার। তখন সাংম্যান বুঝতে পারে বস তাকে এ কারণেই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হসপিটাল থেকে ফিরে সে বসকে মেরে ফেলতে চায়। বস বলে আমি ইচ্ছা করে তোমাকে ফেলিনি, উপর মহল থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছিল তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। সাংম্যান তার কথা না শুনে তাকে মেরে ফেলে। এরপর সে বসের চেয়ারে গিয়ে বসে। তখন থেকে সাংম্যান নিজের দল গঠন করে। এরপর গ্যাংচান তাকে ফোন দিয়ে দেখা করতে বলে। গ্যাংচান সাংম্যানকে তার হয়ে কাজ করতে, কিন্তু সে বলে সে গাংচানের সাথে কাজ করতে চায় না। কারণ হলো তার ধারণা বসকে সেই বলেছিল তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে। এসব নিয়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। গাংচান তার মুখে ছুরি ঢুকিয়ে দেয়, বাজেভাবে মেরে তাকে হা করিয়ে মুখের ভেতর গরম আলু পুড়ে দেয়। এরপর সে তার কাছে মাপ চায়, তার জীবন ভিক্ষা চায় এবং বলে আপনি যা বলবেন আমি তাই করব। এসব কারণেই সাংম্যানকে আলু খেতে বললে সে তাদের ধরে মারে। বর্তমানে দেখা যায় সাংম্যান মিনজিকে নিয়ে গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। মিনজিকে একটা ব্যাগের ভিতর পুরে গাড়ি থেকে বের করে কোথাও নিয়ে যাচ্ছে তারা। আর হানসু গোল্ডটিতের গাড়িকে ট্রেস করার চেষ্টা করছে। মিনজিকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ওইখানে একটা লোক চলে আসে। ওরা বলে এটা মৃতদেহ আর তোমার নিজের জায়গায় ঘুমানো উচিত ছিল, যাও এখান থেকে চলে যাও। লোকটি দেখে ফেলায় তারা লোকটির উপর অ্যাটাক করে। এরপর একটা গুদাম করে নিয়ে মিনজিকে ফেলে রাখে। হানসু গাড়িটিকে ট্রেস করার প্রায় 96% এলে কিমের গাড়ির সামনে গোকচলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তায় সে একটা বোম ফিট করে রেখেছে। যেই জুনচল গাড়ি নিয়ে সামনে এগোয় তখনই বোম ব্লাস্ট হয়ে যায়। জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়েও কিম তার মেয়ের লোকেশন কোথায় সেটাই খেয়াল রাখে। আর এদিকে এরা এই লোকটিকে মেরেও তারা একটা ব্যাগের ভিতর পুরে মিনজির পাশে এনে রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লোকেশন ট্রেস হওয়ার 100% পূরণ হয়ে গেছে। আর লোকগুলো ওখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় মিনজি সত্যিই বেঁচে আছে। ব্যাগ থেকে সে বের হয়ে আসে। এদিক দিয়ে কিম সঠিক লোকেশনটা পেয়ে যায়। বাইরে থেকে গোকচল বলে কিম আমি জানি তুমি মারা যাওনি, তাই গাড়ি থেকে বেরিয়ে এসো। প্রথমে গাড়ি থেকে হানসু বেরিয়ে আসে। গোকচল তাকে গুলি করে মারতে চাইলে সে উল্টো তাকে একটা লাথি মারে। এদিক দিয়ে কিম বেরিয়ে গোকচলের গাড়ি নিয়ে মিনজির উদ্দেশ্যে রওনা হয়। তাইকোয়েন্দা গোকচলকে বাধা দিতে তার সাথে ঝামেলা শুরু করে দেয়। পেছনে গাড়ি থেকে জোসাং এবং মিস্টার লিম দেখে পরিচালক গোকচলকে হানসু মারতে মারতে পানিতে ফেলে দিয়েছে। ওদের আসতে দেখে সে নিজেও পানিতে ঝাঁপ দেয়।
এরপর জিনচুল বেরিয়ে আসে। সে একসাথে এতজনকে দেখে বুদ্ধিমানের মতো আত্মসমর্পণ হওয়ার নাটক শুরু করে দেয়। কিম যেতে যেতে বারবার মেয়ের জীবিত থাকার জন্য প্রার্থনা করে। মিনজি সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে। সাংম্যান গাংচানকে ফোন করলে সে তার ফোন তোলে না। তাই সাংম্যান তার ছেলেদের বলে গুদামে গিয়ে মিনজির লাশের সাথে একটি সেলফি তুলে আনো, এটা হ্যারির বাবাকে দেখাবো। উল্টো এরা জিজ্ঞাসা করে সেলফি কিভাবে তুলতে হয়। পরে সাংম্যান নিজেই আসতে থাকে ওই জায়গায় সেলফি তোলার জন্য। কিছুক্ষণ পর গাংচানের ডিরেক্টর নাম তাকে কল ব্যাক করে। সাংম্যান বলে গ্যাংচান যদি না চায় তার মেয়ে জেলে থাকুক তাহলে তাকে বলুন আমাকে ফোন করতে, কারণ তার মেয়ে একজনকে হত্যা করেছে। এটা বলে ফোন রেখে দেয়। তখন সাংম্যান ওই ভয়েসটা পাঠায় যেটা হ্যারি বলেছিল সে মিনজিকে মেরে ফেলেছে। গ্যাংচান তার মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি মিনজিকে মেরে ফেলেছো? সে অস্বীকার করে বলে যে না, মিনজি একাই পড়ে গিয়ে মারা গিয়েছে, সে তাকে মারেনি। গ্যাংচান হ্যারির সামনে গিয়ে বলে তোমাকে আমার সাথে সৎ হতে হবে। এবার বলো তুমি কি সত্যিই তাকে মেরেছো? হ্যারি স্বীকার করলে বাবা তাকে একটা থাপ্পড় মারে। গ্যাংচান বলে তোমার যদি মিনজিকে মারার হতো তাহলে আমাকে বলতে, আমি তোমার জন্য সবকিছু করতাম। তখন হ্যারি বাবাকে বলে তার মাথা থেকে অনেক রক্তপাত হয়, তবে আমি নিশ্চিত নই যে সে মারা গিয়েছে। সে নামকে এসে বলে গোল্ডেন টিথকে দিয়ে তাকে মেরে ফেলাও। অন্যদিকে লাশ রাখার জন্য মিনজিকে তারা ঠান্ডা একটি গুদামে আটকে রেখেছে। বের হওয়ার জন্য মিনজি বারবার সাহায্য চাইছে। কিমও খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে সাদা গাড়িটা দেখে ফেলে। কিম সামনে আসতে আসতে মিনজিকে যেই গুদামে রাখা হয়েছে ওইখানে চলে আসে। কিম দরজা খুলতে থাকে। এদিকে মিনজি উকি দিয়ে দেখে এটা ছিল সাংম্যান। কিম আসলে দরজা খোলে ঠিকই, কিন্তু সেটা সাংম্যান দলবল নিয়ে যে রুমে আড্ডা দেয় ওই রুম। মুখটা দেখে কিম চিনতে পারে এটাই সেই লোক যার নাম কিম সাংম্যান। কিম মিনজির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই মেয়েটা কোথায়। অন্য পাশে সাংম্যান মিনজির লাশ খুলতে সামনে আসার সময় গাংচান তাকে ফোন করলে সে ঠান্ডার কারণে বাহিরে বেরিয়ে আসে এবং গাংচানকে টাকা নিয়ে তার সাথে দেখা করতে বলে। গ্যাংসংকেও গাড়ি নিয়ে সামনের দিকে আসতে দেখা যায়। কিম গোল্ডেন টিথকে মারতে থাকে। এদিকে মিনজি দরজা ফাঁকা করে উকি দেয়। এটা আবার সাংম্যান দেখে নেয়। এপিসোড 5-এ আমরা কি দেখতে চলেছি? মিনজি কি ওখান থেকে পালিয়ে যেতে পারবে? তার বাবার সাথে কি তার দেখা হবে, নাকি মিনজি ওখানেই হারিয়ে যাবে? তো এর পরের টুইস্ট জানার জন্য নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন।